আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা কোরিয়ান ইপিএস টপিক টেক্সট বুকের প্রথম অধ্যায়ের তথ্য সংস্কৃতি এবং প্রশ্ন সমাধানগুলো দেখব। প্রথম অধ্যায়ের উপর আমরা ইতিমধ্যে একটা ক্লাস করেছি। আজকে আমাদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। চলেন তাহলে আমরা শুরুতে এই অধ্যায়ের সংস্কৃতি এবং তথ্য পড়ার চেষ্টা করব। তারপরে এই অধ্যায়ের রিডিং এবং লিসেনিং প্রশ্নগুলো সমাধান করব। এটা আপনাদের কোরিয়ান ইপিএস টপিক টেক্সট বুকের 57 নম্বর পৃষ্ঠায়। দেখেন এখানে শুরুতেই কি লেখা আছে। লেখা আছে মুনোয়া। নিউন বা সিমের পর হিউত থাকলে নিউনটা কিন্তু হিউতের স্থানে গিয়ে উচ্চারিত হয়। তাহলে শব্দটার উচ্চারণ হবে মুনোয়া। মুনোয়া অর্থ হচ্ছে সংস্কৃতি। এরপরে আছে ওয়া। ওয়া মানে এবং। সংস্কৃতি এবং ঝংব। ঝংব অর্থ হচ্ছে তথ্য। সংস্কৃতি এবং তথ্য। এখানে কি নিয়ে লেখা আছে সেটার হেডিং আছে এখানে দেখেন নিচে। আমি যদি একটু পড়ার চেষ্টা করি, আমি আপনাদের পড়ানোর সুবিধার্থে এই টপিকটা আলাদা একটা পিডিএফ আকারে লিখে রেখেছি, সেখান থেকে পড়াচ্ছি। ওয়ার্ড বাই ওয়ার্ড লেখা আছে এখানে, একটু খেয়াল করেন। তো শুরুতে লেখা আছে হানগুগে ইনসা এজল। হানগুগে কোরিয়ার ইনসা সালামের এজল। এজল মানে রীতি বা নিয়ম। কোরিয়ার সালামের রীতি। প্রথম শব্দটা খেয়াল করেন, এটার উচ্চারণ কিন্তু হানগুগুই বলবো না আমরা, এটার উচ্চারণ হবে হানগুগে। কেন? শেষে খেয়াল করেন, এখানে আছে উই। উই এটা যদি র অথবা এর অর্থে কোথাও বসে তখন এটার উচ্চারণ হবে এ। লেখা আছে উই, কিন্তু র অথবা এর বুঝলে উচ্চারণ হবে এ। প্রথম শব্দটা ছিল হানগুক। হানগুক মানে কোরিয়া। দেখেন এটার সাথে উই যুক্ত হয়েছে, একত্রে এটার অর্থ হচ্ছে কোরিয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে র বুঝাচ্ছে। যেহেতু র বুঝাচ্ছে, এই অংশটার উচ্চারণ হবে এ। শব্দটার উচ্চারণ হবে হানগুগে। হানগুগে অর্থ হচ্ছে কোরিয়ার ইনসা সালামের এজল। এজল মানে রীতি বা পদ্ধতি বা নিয়ম। কোরিয়ার সালামের রীতি। কোরিয়াতে কিভাবে সালাম দেওয়া হয় আমরা আজকে সেটাই শিখব। একবার শুরুতে কি আছে খেয়াল করেন, লেখা আছে হানগুগে সনন কোরিয়ায় সাংদে এ প্রতিপক্ষ তারা অনুযায়ী। কোরিয়ায় প্রতিপক্ষ অনুযায়ী ইনসা হানুন সালাম করার ভাংশিকই। ভাংশিক পদ্ধতি ধারমনিদা আলাদা। কোরিয়ায় প্রতিপক্ষ অনুযায়ী সালাম করার পদ্ধতি আলাদা। আপনি কাকে সালাম দিচ্ছেন তার উপরে নির্ভর করবে যে আপনি কিভাবে সালাম দিবেন। সে কি আপনার বড়, নাকি যাকে সালাম দিচ্ছেন সে আপনার ছোট, নাকি সে আপনার সমবয়সী। মূল কথা হচ্ছে আপনি যাকে সালাম দিবেন তার উপরে নির্ভর করবে যে কিভাবে সালাম দিতে হবে। সেটাই এখানে বলছে কোরিয়ায় প্রতিপক্ষ অনুযায়ী সালাম করার পদ্ধতি আলাদা। জাসিনবোদা নিজের চেয়ে নাইগা বয়স মানগনা বেশি বা। এই মান মানি বেশি আর এই গনা মানি হচ্ছে বা। মানগনা বেশি বা জিউইগা পদবিতে নফুন উঁচু। পদবিতে উঁচু সারা মেগে নুন মানুষকে। আন্যাং হাসেও হ্যালো তনুন বা। আন্যাং হাসিম নিক্কা এটারও অর্থ বলা যায় হ্যালো বা কেমন আছেন, একটা বললেই হয়। আন্যাং হাসেও হ্যালো বলা যায়, আন্যাং হাসিম নিক্কাও হ্যালো বলা যায়, অথবা আন্যাং হাসেও কেমন আছেন বলা যায়, আন্যাং হাসিম নিক্কাও কেমন আছেন বলা যায়। সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই আন্যাং হাসেও আর আন্যাং হাসিম নিক্কা যদি দুইটার পার্থক্য করতে চান তাহলে অর্থের কোনো পার্থক্য নেই, একই অর্থে ব্যবহার হয়। সেটা হাই হতে পারে, হ্যালো হতে পারে, কেমন আছেনও হতে পারে। কিন্তু আন্যাং হাসেও এইটা হচ্ছে সাধারণভাবে সাধারণ মানুষের সাথে বলে। আর আন্যাং হাসিম নিক্কা এইটা হচ্ছে পোলাইট ফরম। হ্যাঁ, মানে সম্মানিত মানুষের সাথে এইটা ব্যবহার করতে হয় আন্যাং হাসিম নিক্কা। তো যাই হোক, এখানে কি বলা হচ্ছে,
আম, নিজের চেয়ে বয়স বেশি বা পদবিতে উঁচু মানুষকে আন্যং হাসেও বা আন্যং হাসিমনিক্কা রাগো, রাগো মানে বলে, 3 নম্বর লাইনে আসি আমরা, রাগো বলে, মারামিয় কথা বলে, খোগেরুল ঘাড়, সুগি নত করে, গনা বা ঘাড় নত করে বা, হরিরুল কোমর, খুফিয়া বাঁকা করে, ইনসা হামনিদা সালাম করে। আমরা কি বুঝলাম এই পুরো বাক্যটা দিয়ে? যদি নিজের চেয়ে বয়স বেশি হয় বা পদবিতে উঁচু হয় এমন মানুষকে সালাম করার সময় কি করতে হবে? ঘাড় নত করে সালাম করতে হবে বা কোমর ঝুঁকিয়ে, কোমর বাঁকা করে সালাম করতে হবে। পরবর্তী বাক্যে চলে যাচ্ছি, দেখেন তারপরে কি লেখা আছে। খোগেরুল ঘাড়, সুগি নত করা, গনা, গনা মানে বা, ঘাড় নত করা বা, হরিরুল কোমর, খুফিনুন বাঁকা করার, খসন বিষয়, সাংদে ভাঙে প্রতিপক্ষ দেহান সম্পর্কে, ঝনগিয়ঙুল সম্মান নাথা নেনুন প্রকাশ করার, জেসু সইমনিদা ইঙ্গিত। তাহলে বাক্যটায় কি লেখা আছে? ঘাড় নত করা বা কোমর বাঁকা করার বিষয়টি প্রতিপক্ষ সম্পর্কে সম্মান প্রকাশ করার ইঙ্গিত। আপনি যদি কাউকে ঘাড় নত করে অথবা কোমর বাঁকা করে সালাম করেন, সেটা দিয়ে বোঝাবে যে আপনি তাকে সম্মান দেখিয়ে সালামটা দিচ্ছেন। কেমন? এরপরে লেখা আছে হানফিয়ন অন্যদিকে, জাসিন বোদা নিজের চেয়ে, নাইগা বয়স, অরি, অরি মানে কম বা ছোট, দুইটাই বোঝায়, কমও বোঝায় ছোটও বোঝায়, নিজের চেয়ে বয়স কম, গনা বা, সেইনান কাছের সারামেগে নুন মানুষকে, কাছের মানুষকে, আন্যং, আন্যং মানে হ্যালো, এই আন্যং হাসেও হ্যালো, আন্যং হাসিম নিক্কা হ্যালো, আন্যং মানিও হ্যালো। আন্যং হাসেও এইটা হচ্ছে সাধারণভাবে বলে, একটু সম্মান দিয়ে বলার জন্য, পোলাইটলি বলার জন্য বলে আন্যং হাসিম নিক্কা। আর কাউকে একবারে শর্ট করে, হ্যাঁ, মানে কাছের মানুষ, বন্ধু বান্ধবকে শর্ট করে বলে আন্যং, এতটুকু বললেই হয়। তো যাই হোক, দেখেন এখানে লেখা আছে এই বাক্যটাতে, অন্যদিকে নিজের চেয়ে বয়স কম বা কাছের মানুষকে আন্যং ইরাগো বলে, মারামিয় কথা বলে, আন্যং বলে কথা বলে মানে আন্যং বলে সালাম করে, সেইটা বোঝাচ্ছে। হানসনুল এক হাত খাবিয়বকে হালকা, ধুল গনা তুলে বা, এই ধুল মানি তোলা বা ধরাও বোঝায়, আর গনা মানি বা, এক হাত হালকা তুলে বা, হুন্দুর নারীয়ে ভানগামুল আনন্দ নাথা নেমনিদা প্রকাশ করে। তাহলে এখানে কি লেখা আছে খেয়াল করেন। অন্যদিকে নিজের চেয়ে বয়স কম বা কাছের মানুষকে আন্যং বলে কথা বলে, মানে আন্যং বলে সালাম করে, সেটা বোঝাচ্ছে। এক হাত হালকা তুলে বা নাড়িয়ে আনন্দ প্রকাশ করে। সহজ কথা হচ্ছে, যদি বয়স কম হয় তাদেরকে শর্ট করে আন্যং বললেই হয়, এইটা একটা কথা। আর সাধারণত সালাম করার সময় হাত তুলে অথবা নাড়িয়ে আনন্দ প্রকাশ করে, মানে সালাম করে। এটা কিন্তু আমরাও করি, এই যে এই পিকচারটা খেয়াল করেন, হ্যাঁ, এই যে দেখেন, বয়স কম অথবা সমবয়সীদেরকে এভাবে সালাম করা যায়, মানে দূর থেকে হাত নাড়িয়ে বললেই হয় আন্যং। এখানে তাহলে আমরা কি বুঝলাম, এখানে গুরুত্বপূর্ণ লাইন কোনগুলো সেটা আমি আপনাদের মার্ক করে দিচ্ছি। সাধারণত নিজের চেয়ে বয়স বেশি বা পদবিতে উঁচু মানুষকে সালাম করার সময় ঘাড় নত করে বা কোমর বাঁকা করে সালাম করে, এটা গুরুত্বপূর্ণ। এইগুলো শূন্যস্থান আকারেও পরীক্ষায় আসতে পারে, আবার শর্ট কোশ্চেন আকারেও আসতে পারে। কেমন? এখানে গুরুত্বপূর্ণ লাইনটা হচ্ছে, নিজের চেয়ে বয়স বেশি বা পদবিতে উঁচু হলে তখন সালাম করার সময় ঘাড় নত করে বা কোমর বাঁকা করে সালাম করতে হয়, এইটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, নিজের চেয়ে বয়স কম বা কাছের মানুষকে সালাম করার সময় এক হাত তুলে অথবা নাড়িয়ে আনন্দ প্রকাশ করে, আনন্দ প্রকাশ করে মানে সালাম করে। তাহলে নিজের চেয়ে বয়স বেশি হলে কোমর বাঁকা করে
অথবা ঘাড় নত করে সালাম করতে হবে। আর নিজের চেয়ে বয়স যদি কম হয় তখন হাত তুলে বা হাত নাড়িয়ে সালাম করতে হবে। এইটাই ছিল এখানে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অংশে। দেখেন এরপর লেখা আছে আন্যং হাসেও, হ্যালো। আন্যং হাসিম নিক্কা, এটাকেও বলা যায় হ্যালো। আমি কেমন আছেন লিখছি, এটাও লেখা যায়, অসুবিধা নেই। তো যাই হোক, আন্যং হাসেও হ্যালো, আন্যং হাসিম নিক্কা হ্যালো বা কেমন আছেন, আন্যং হ্যালো। আমি বলছি আন্যং হাসেও সাধারণভাবে ব্যবহার করে, আন্যং হাসিম নিক্কা সম্মানিত মানুষের সাথে ব্যবহার করে, আর আন্যং এইটা সমবয়সী বা ছোট মানুষের সাথে ব্যবহার করে। যাই হোক, আন্যং হাসেও হ্যালো, আন্যং হাসিম নিক্কা হ্যালো, আন্যংন হ্যালো বলে। এখানে এই বলে কথাটা অতিরিক্ত আসছে বাক্যটা মিলানোর জন্য। ইনসা হানুন সালাম করার শিকানে সময়, সাংগুয়ান অপসি মানে সমস্যা নেই। আসিম সকাল, ঝমসিম দুপুর, ঝনিয়ক সন্ধ্যা, অঞ্জে দুঞ্জি যে কোনো সময়, সাইয়ং হাল ব্যবহার করতে সুয়েসুমনিদা পারা যায়। মানে এই যে আন্যং হাসেও, আন্যং হাসিম নিক্কা, আন্যং, এইগুলো ব্যবহার করার সময় সময়ের উপরে কিছু ডিপেন্ড করে না। মানে আপনি সকাল, সন্ধ্যা, রাত যে কোনো সময় এগুলো ব্যবহার করতে পারবেন। কেমন, সেটাই এখানে বোঝাচ্ছে। তারপরের লাইনটা দেখেন, এটা গুরুত্বপূর্ণ। খোংজং ইন ফর্মাল সাংহোয়াং এসনুন পরিস্থিতিতে, ফর্মাল পরিস্থিতিতে ঝুড়ো সাধারণত আকসুরুল হামিয় হ্যান্ডশেক করে, ইনসা হামনিদা সালাম করে। ফর্মাল পরিস্থিতিতে, যেমন আপনার অফিসে একটা মিটিং আছে, সেটা কিন্তু ফর্মাল পরিস্থিতি। অথবা দেখা গেল যে আপনার কলিগদের সাথে আপনি এক জায়গায় গেট টুগেদারে গেছেন, সেটা একটা ফর্মাল পরিস্থিতি হতে পারে। তাহলে ফর্মাল পরিস্থিতিতে সাধারণত হ্যান্ডশেক করে সালাম করে। এটা এখানে পিকচারে দেওয়া আছে, এই যে দেখেন, ফর্মাল পরিস্থিতিতে তারা হ্যান্ডশেক করে সালাম করতেছে। পরের বাক্যে দেখেন, ধামান কিন্তু জাসিন বোদা নিজের চেয়ে, নায়িকা বয়স, হুয়ালসিন অনেক, মান গণা বেশি বা, মান মানি বেশি, এই গণা মানি বা। নিজের চেয়ে বয়স অনেক বেশি বা, জেউইগা পদবিতে নফুন উঁচু, সারা মেঘে মানুষকে, ইনসাহাল সালাম করার তেনুন সময়, ওয়েনসনুরো বাম হাত দিয়ে, ওয়েনসন মানে বাম হাত, আর এই উরো মানে দিয়ে, ওয়েনসনুরো বাম হাত দিয়ে, অরুণফাল ডান বাহু ইনা বা, অরুণ সনুল ডান হাত ভাতসিগো ধরে, ভাতসি এটা দিয়ে বোঝায় ধরা অথবা স্পর্শ করাও বলা যায়। ডান হাত ধরে আকসুরুল হানুন হ্যান্ডশেক করার, খসি বা গসিও বলা যায় বিষয়, নিদা মানে হচ্ছে ভদ্রতা। তো এখানে তাহলে বাক্যটা দিয়ে কি বোঝাচ্ছে, যদি নিজের চেয়ে বয়স বেশি হয় বা পদবিতে উঁচু হয় এমন মানুষকে সালাম করার সময় বাম হাত দিয়ে ডান বাহু অথবা ডান হাত ধরে হ্যান্ডশেক করার বিষয়টি ভদ্রতা। মানে আমরা যখন সালাম করি, একজন আরেকজনকে সালাম করলে অনেক সময় কি করি, যে হ্যান্ডশেক করলাম, হ্যান্ডশেক করার পর ডান হাতে হ্যান্ডশেক করলাম, বাম হাত দিয়ে আবার সে যে আমার হাত ধরছে তার হাতের উপরে কিন্তু আমি টাচ করি বা একটু ধরি, এটা বেশি আন্তরিকতা বোঝানোর জন্য। যেমন ধরেন এইটা ডান হাত, এই ডান হাত দিয়ে সালাম করলাম, আর ওই পাশের বাম হাত দিয়ে তার হাতের পিঠে আমি একটু টাচ করলাম বা স্পর্শ করলাম, মানে দুই হাতই প্রায় আমার ব্যবহার হইল। এটা করা হয় বেশি আন্তরিকতা প্রকাশ করার জন্য, সেইটা বলছে এখানে। তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা আমাদের, ফর্মাল পরিস্থিতিতে সাধারণত হ্যান্ডশেক করে সালাম করে, এইটা মনে রাখবেন, এইটা গুরুত্বপূর্ণ। আর নিচের লাইনটা পুরোটাই গুরুত্বপূর্ণ। নিজের চেয়ে বয়স বেশি বা পদবিতে উঁচু মানুষকে সালাম করার সময় কি করতে হবে, বাম হাত দিয়ে ডান বাহু বা ডান হাত ধরে হ্যান্ডশেক করার বিষয়টি ভদ্রতা। তাহলে ফর্মাল পরিস্থিতিতে হ্যান্ডশেক করে সালাম করে। আর নিজের চেয়ে বয়স অনেক বেশি হলে বা পদবিতে উঁচু বলতে সে ধরেন আপনার কোম্পানির সিনিয়র বা আপনার বস, তারাই তো পদবিতে উঁচু। তাহলে বয়স বেশি হলে বা পদবিতে উঁচু মানুষকে সালাম করার সময় বাম হাত দিয়ে তার ডান হাত আমরা ধরে হ্যান্ডশেক করব বা সালাম করব, এইটা হচ্ছে আমাদের ভদ্রতা।
এই ছিল আমাদের আজকের সংস্কৃতি এবং তথ্য প্রথম অধ্যায়ের। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি যে পিডিএফটা দিয়ে পড়াচ্ছি এটাতে ওয়ার্ড বাই ওয়ার্ড যেই শব্দের নিচে সেই শব্দের অর্থই লেখা আছে ভেঙে ভেঙে। যদি আপনাদের প্রয়োজন হয় এই পিডিএফটা তাহলে কমেন্ট করবেন, আমি পিডিএফটা শেয়ার করে দিব। আমরা এখন চলে যাচ্ছি প্রথম অধ্যায়ের প্রশ্ন সমাধানে। আমরা আপনাদের টেক্সট বুকের 58 নম্বর পৃষ্ঠায় আছি। এখন আমরা শুরুতে প্রথম অধ্যায়ের রিডিং প্রশ্নগুলো সমাধান করব, তারপর আমরা লিসেনিং প্রশ্নগুলো সমাধান করব ইনশাআল্লাহ। তো দেখেন এখানে লেখা আছে ইক্কি। ইক্কি মানে হচ্ছে রিডিং। হ্যাঁ, এখানে ওই রিউলটা বাদ যাবে আর উচ্চারণ হবে ইক্কি, কয় কয় রসিকার হবে। ইক্কি মানে হচ্ছে রিডিং, এই যেখানে লেখাই আছে রিডিং। হ্যাঁ, রিডিং বা পড়া বলা যায় বাংলায় বললে। তো যাই হোক, দেখেন প্রথম প্রশ্নটা এখানে কি আছে। আমি হেডিংগুলো আপনাদের একটু অনুবাদ করে দিই। লেখা আছে ধাউম পরবর্তী, এটার অর্থ পরবর্তী হয় অথবা আগামীও বলা যায়। কেমন? ধাউম পরবর্তী, ধানোয়া শব্দের সাথে, এই ধানো মানে হচ্ছে শব্দ, হ্যাঁ, পরবর্তী শব্দের, ওয়া মানে হচ্ছে সাথে, পরবর্তী শব্দের সাথে, খোয়ানগে ইন্নুন সম্পর্কিত, অথবা এটার অর্থ বলা যায় সম্পর্ক আছে। খোয়ানগে ইন্নুন সম্পর্ক আছে, আমরা সহজে বললাম সম্পর্কিত। পরবর্তী শব্দের সাথে সম্পর্কিত ঘর্ষণ বিষয়, সম্পর্কিত বিষয়। মুয়স ইমনিক্কা কি, এই মুয়ত মানে কি আর ইমনিক্কা দিয়ে প্রশ্ন বোঝায়, আমরা গত ক্লাসে শিখছি। মুয়স ইমনিক্কা কি, পরবর্তী শব্দের সাথে সম্পর্কিত বিষয় কি। এখানে একটা শব্দ দেওয়া আছে, এই শব্দটার সাথে 4টা যে অপশন আছে, অপশনের কোন শব্দের সাথে সম্পর্ক আছে আমাদের সেইটা বাছাই করতে হবে। কেমন? আমরা খোয়ানগে ইন্নুন গঠন সম্পর্কিত বিষয় ওইটুকু দেখেই আসলে বুঝে ফেলবো যে এখানে সম্পর্কিত শব্দটা বাছাই করলেই হবে। তো দেখেন প্রশ্নে যে শব্দটা আছে 1 নম্বরে, শব্দটা হচ্ছে নারা। নারা মানে হচ্ছে দেশ। এখন এই শব্দের সাথে 4টা যে অপশন আছে, কোন অপশনটার সম্পর্ক আছে? 1 নম্বরে হচ্ছে নেপাল। নেপাল মানে নেপাল, এইটা একটা দেশের নাম। 2 নম্বরে হচ্ছে নামজা। নামজা অর্থ হচ্ছে পুরুষ। 3 নম্বরে হচ্ছে 30, এটার সাথে আছে সে। সে দিয়া মূলত বয়সের বছর বোঝায়, তাহলে এটার অনুবাদ হবে 30 বছর। 4 নম্বর আছে হোয়েসা ওয়ান। হোয়েসা ওয়ান অর্থ হচ্ছে কোম্পানির কর্মচারী। হোয়েসা ওয়ান কোম্পানির কর্মচারী। তাহলে খেয়াল করেন, নারা মানে দেশ, এই শব্দটার সাথে কোনটার সম্পর্ক আছে? কোম্পানির কর্মচারী, এটার কোনো সম্পর্ক নেই। 3 নাম্বার 30 বছর, এটার কোনো সম্পর্ক নেই। দেশের সাথে পুরুষেরও কোনো সম্পর্ক নেই। তাহলে আমাদের উত্তর হবে 1 নাম্বার। নারা মানে দেশ, আর 1 নাম্বারে একটা দেশের নাম আছে, সুতরাং 1 নাম্বার উত্তর হবে। আমি চলে যাচ্ছি আমাদের 2 এবং 3-এ। দেখেন লেখা আছে 2 থেকে 3, লেখা আছে ভিনগানে। ভিনগানে মানে শূন্যস্থানে, ভিনগান মানে শূন্যস্থান। শূন্যস্থানে ধুরোগাল প্রবেশের, শূন্যস্থানের প্রবেশের খাজাং সবচেয়ে, খাজাং মানে সবচেয়ে, আলমাজুন সঠিক, সবচেয়ে সঠিক, খসুল বিষয়, সবচেয়ে সঠিক বিষয়, খরুশিপসিও বাছাই করুন, বাছাই করুন। আপনারা এই হেডিংগুলো বাংলা করে নেবেন এবং এটা বইয়ের উপরেই লিখে রাখবেন। প্রশ্নের হেডিং বুঝলে আপনি ধরতে পারবেন যে এখানে আপনাকে কি করতে হবে, কিন্তু আপনি যদি হেডিংই না বুঝেন তাহলে তো আর বুঝবেন না যে আপনি কি করবেন বা কি করা উচিত। যাই হোক, এখানে আছে শূন্যস্থানে প্রবেশের সবচেয়ে সঠিক বিষয় বাছাই করুন। আমরা প্রথম শব্দটা দেখেই বুঝে ফেলবো যে ভিনগান, এটা হচ্ছে শূন্যস্থান। তো শূন্যস্থানে আমাদের সঠিক উত্তরটা বাছাই করতে হবে। চলেন আমরা প্রশ্নে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে একটা শব্দ লেখা আছে ঝিগপ। ঝিগপ মানে পেশা। এখন সামনে শূন্যস্থান আছে, তাহলে পেশার সামনে শূন্যস্থান আছে, ওই শূন্যস্থানে আমরা বুঝতেছি যে একটা পেশার নাম হবে। চলেন তাহলে আমরা দেখি যে কোন অপশনে পেশার নাম আছে। 1 নম্বরে আছে ইয়োজা। ইয়োজা মানে হচ্ছে মহিলা। 2 নম্বরে আছে 25 বছর, ওই সে মানে বছর। 3 নম্বরে হচ্ছে নংবু। নংবু মানে হচ্ছে কৃষক।
আর 4 নম্বরে আছে দেগুশি। দেগুশি মানে দেগু শহর, এটা একটা শহরের নাম। হ্যাঁ, দেগু মানে দেগু আর ওই শি মানে শহর। তাহলে দেখেন আমরা প্রশ্নে দেখলাম জিগপ মানে পেশা, তাহলে এখানে একটা পেশার নাম বসবে। 4 নম্বরে আছে দেগু শহর, এটা তো একটা শহরের নাম, এইটা তো আর কোনো পেশা না, হবে না ওইটা। 3 নম্বরে আছে নংবু, নংবু মানে কৃষক, এইটাই উত্তর। কেমন? কৃষক এটা একটা পেশার নাম। 2 নম্বরে আছে 25 বছর, এটাও হবে না। 1 নম্বরে আছে মহিলা, এটাও হবে না। তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 2। লেখা আছে জিগপ পেশা, আর আমরা দেখতে পাচ্ছি নংবু মানে কৃষক, এটাও একটা পেশার নাম। আমরা চলে যাচ্ছি একই ফরম্যাটে আমাদের 3 নম্বর প্রশ্নে। এখানে লেখা আছে খুবচক। খুবচক মানে হচ্ছে জাতীয়তা। কেমন? জাতীয়তা। জাতীয়তা বলতে কোন দেশের মানুষ সেইটা বোঝায়, মানে দেশের নাম বোঝায় আর কি। 1 নম্বর আছে অবু, অবু মানে জেলে যারা মাছ ধরে। 2 নম্বরে নামজা, নামজা মানে পুরুষ। 3 নম্বরে আছে ভেথুনাম, ভেথুনাম মানে ভিয়েতনাম, ভিয়েতনাম। আর 4 নম্বরে আছে বুসান, বুসান শি মানে বুসান শহর। বুসান মানে বুসান, এটা একটা কোরিয়ার শহর, আর শি মানে শহর। বুসান শি মানে বুসান শহর। আমাদের খুঁজতে হবে খুবচক মানে জাতীয়তা, দেশের নাম। 1 নম্বরে আছে অবু জেলে, হবে না এটা। 2 নম্বরে নামজা পুরুষ, এটাও হবে না। 3 নম্বরে আছে দেখেন ভেথুনাম মানে ভিয়েতনাম, এইটাই একটা দেশের নাম, এইটাই জাতীয়তা। আমাদের উত্তর হবে 3 নম্বর। আর 4 নম্বরে লেখা আছে বুসান শি, বুসান শহর, এইটা তো আর হবে না। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসবেই। আর উপরে দেখলাম আমরা শূন্যস্থান, এগুলো ছোট শূন্যস্থান, এগুলো কম আসে পরীক্ষায়, বড় বড় শূন্যস্থান আসে অনেকগুলো। আমরা এই ব্যাপারে সামনে বিস্তারিত কথা বলবো যে কি কি থাকে। যাই হোক, দেখেন 4 থেকে 5, আগে আমরা হেডিংটা পরে বোঝার চেষ্টা করি এখানে কি চাইছে। ধাম পরবর্তী, পরবর্তী খরল লেখা, পরবর্তী লেখা ইক্কো পরে, পরবর্তী লেখা পরে নেয়ং গোয়া বিষয়ের সাথে, নেয়ং মানে বিষয়, গোয়া মানে সাথে, বিষয়ের সাথে। খাথুন, খাথুন মানে মিল বা একই, খাথুন মিল, বিষয়ের সাথে মিল, খসুল বিষয়, বিষয়ের সাথে মিল বিষয়, খরুশেপসীয় বাছাই করুন, বাছাই করুন। পরবর্তী লেখা পরে বিষয়ের সাথে মিল বিষয়ে বাছাই করুন, মানে আমরা এখানে লেখাটা পড়ব এবং ওই লেখার সাথে যেই অপশনটা মিলে যাবে সেইটা বাছাই করব। তো আমরা এই দুইটা শব্দ দেখেই মিল বিষয়টা খোঁজা শুরু করব, পুরো হেডিং না পড়লেও হয়। খাথুন গসল মানে হচ্ছে মিল বিষয়, আমরা মিল বিষয়টা খুঁজব। তবে মিল বিষয় খোঁজার আগে এখানে আমাদের যেই প্রশ্নটা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কার্ড দেওয়া আছে, একটা আইডি কার্ডের মতো। এখানে যে শব্দগুলো আছে আমি আপনাদের একটু বুঝিয়ে বলি, এরপর আমরা অপশন খুঁজতে গেলে আমরা সহজে বুঝতে পারব। দেখেন লেখা আছে ওয়ে গুগিন, ওয়ে গুগিন মানে হচ্ছে বিদেশি। কেমন? ওয়ে গুগিন বিদেশি। আর ধুংনুক জুং অর্থ হচ্ছে নিবন্ধন, নিবন্ধন, নিবন্ধন কার্ড বলা যায়। ধুংনুক জুং নিবন্ধন কার্ড, বিদেশিদের নিবন্ধন কার্ড। আমরা বুঝতেছি যে এইটা একটা নিবন্ধন কার্ড, এই ব্যক্তির কার্ড। হ্যাঁ, তো শুরুতে লেখা আছে ওয়ে গুগিন বিদেশিদের ধুংনুক বন নিবন্ধন নাম্বার। ওয়ে গুগিন মানে বিদেশি, আর ধুংনুক বন মানে নিবন্ধন নাম্বার, নিবন্ধন নাম্বার, বিদেশিদের নিবন্ধন নাম্বার, তার মানে এই সংখ্যাটা হচ্ছে তার নিবন্ধন নাম্বার। এরপর লেখা আছে সংমিয়ং, সংমিয়ং মানে নাম। তো ওনার নাম কি? আমরা দেখতে পাচ্ছি ওনার নাম হুইয়েন, ওনার নাম। এরপর হচ্ছে খুক্কা, খুক্কা মানে দেশ, উনি কোন দেশের মানুষ? এই যে লেখা আছে ভেথুনাম মানে ভিয়েতনামের মানুষ উনি। কেমন? তারপর লেখা আছে দেখেন সেরিউ ঝাগিয়ক, সেরিউ ঝাগিয়ক এটার অর্থ হয় বসবাসের যোগ্যতা, বসবাসের, ঝাগিয়ক মানে যোগ্যতা, বসবাসের যোগ্যতা। এটা দিয়ে অ্যাকচুয়ালি বুঝাবে ভিসা স্ট্যাটাস, মানে সে কোন ধরনের ভিসায় কোরিয়াতে আছে সেইটা বোঝায়। হ্যাঁ, সেরিউ ঝাগিয়ক অর্থ হচ্ছে বসবাসের যোগ্যতা, কিন্তু এটা দিয়ে অ্যাকচুয়ালি বোঝায় ভিসা স্ট্যাটাস, মানে কোন ধরনের ভিসায় সে কোরিয়াতে আছে। এরপর লেখা আছে দেখেন ভিজন মুনসুইয়প,
অর্থ হচ্ছে অপেশাদার কাজ। অপেশাদার কাজ, অপেশাদার কাজ মানে সে অদক্ষ ভিসায় কোরিয়াতে আসে এবং সেই ভিসাটা হচ্ছে E9 ভিসা। আপনারা অনেকে অবগত আছেন যে E9 অদক্ষ ভিসা, E7 দক্ষ ভিসা। তো যাই হোক, সে অপেশাদার কাজ করে, E9 ভিসায় সে কোরিয়াতে আসে। এরপর দেখেন লেখা আছে ভালগুপ ইলজা মানে ইস্যুর তারিখ। ইস্যুর তারিখ এটা দিয়ে বোঝায় যে এই আইডি কার্ডটা কবে ইস্যু করা হয়েছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি 2024 সালের 5 মাসের 10 তারিখ ইস্যু করা হয়েছে বা তাকে দেওয়া হয়েছে, এভাবে বলা যায়। নিচে লেখা আছে দেখেন সউল সুরিবগুক মানে হচ্ছে সউল বা সিউল ইমিগ্রেশন। সিউল সুরিবগুক মানে ইমিগ্রেশন। হ্যাঁ, ইমিগ্রেশন। আর সামনে লেখা আছে ওয়েগুগিন সংজাং অভিবাসন দপ্তর প্রদান। ওয়েগুগিন সংজাং অর্থ হচ্ছে অভিবাসন দপ্তর প্রদান। দপ্তর প্রধান মানে ওই সিউল ইমিগ্রেশনের যে হেড তাকে বোঝাচ্ছে। এখন এই যে শব্দগুলো, এই শব্দগুলো কিন্তু বইয়ের ভিতরে যে শব্দার্থ ছিল সেখানে আপনি খুঁজে পাবেন না। হ্যাঁ, আমাদের যে শব্দার্থের বইটা আছে সেই বইয়ের মধ্যে আমরা এই যে দেখেন এই তথ্য সংস্কৃতির শব্দ এখানে দেওয়া আছে, সবগুলো একবারে একটা একটা করে A to Z আমরা আমাদের শব্দার্থের বইয়ে দিয়ে দিয়েছি। আর এখন আমরা রিডিং প্রশ্ন সমাধান করতেছি। এই যে দেখেন 58 নম্বর পৃষ্ঠায় রিডিং প্রশ্ন সমাধান। আমরা এই প্রশ্ন সমাধানের শব্দগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি, আপনি দেখে দেখে একা একাই সমাধান করতে পারবেন। এই যে দেখেন শব্দগুলো, হ্যাঁ, ধংনুকজং নিবন্ধন কার্ড, ধংনুক বন নিবন্ধন নাম্বার, সংমিয়ং নাম, এই যে দেশ, বসবাসের যোগ্যতা, অপেশাদার কাজ, ইস্যুর তারিখ, ইমিগ্রেশন, সিওল ইমিগ্রেশন, অভিবাসন দপ্তর প্রদান। মানে প্রশ্ন সমাধানের যে শব্দগুলো এটা তো বইয়ের ভেতরে শব্দার্থে দেওয়া নাই, এই শব্দার্থগুলো আমরা আমাদের শব্দার্থের যে বইটা আছে সেই বইটাতে দিয়ে দিয়েছি। আপনারা এই বইটা পড়লে নিজেই এইভাবে অনুবাদ করে করে প্রশ্নগুলো সমাধান করতে পারবেন। হ্যাঁ, আমাদের এই অধ্যায়ভিত্তিক কোরিয়ান শব্দভাণ্ডার যে বইটা আছে এই বইটা আপনারা নিতে পারেন। কেমন? তো যাই হোক, আমি চলে যাচ্ছি আমাদের প্রশ্নে। আমরা এটাকে অনুবাদ করলাম, এখন আমরা খুঁজতেছি মিল বিষয়। মানে এই কার্ডে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশনের সাথে আমাদের যে 4টা অপশন আছে কোন অপশনটা মিলে যায়। চলেন 1 নম্বরে একটু পড়ার চেষ্টা করি। 1 নম্বরে লেখা আছে দেখেন ভেথুনাম সারাম ইমনিদা মানে ভিয়েতনামের মানুষ। এই ব্যক্তি কি ভিয়েতনামের মানুষ? লেখা আছে ভেথুনাম সারাম ভিয়েতনামের মানুষ। খেয়াল করেন আমরা কিন্তু আমাদের ওই কার্ডের ভিতরে সেইটাই পাইছিলাম, এই যে খুক্কা দেশ ভেথুনাম ভিয়েতনাম। হ্যাঁ, আমরা দেখলাম যে উনি আসলে ভিয়েতনামের মানুষ। 1 নম্বর অপশনটা মিলে গেছে, এটাই উত্তর হবে। পরীক্ষার সময় যদি এমন হয় যে আপনি 1 নাম্বার বা 2 নাম্বারই উত্তর পেয়ে গেছেন এবং এটা ওভার কনফার্ম, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এটাই মিলে যায়, এটা 100% শিওর যে এটাই উত্তর, তখন আর আপনি বাকি অপশনগুলো পড়ে সময় নষ্ট করবেন না পরীক্ষার সময়। কেমন? কারণ ইপিএস পরীক্ষায় সময় খুবই স্বল্প থাকে। আমরা জানি 40টা থাকে প্রশ্ন এবং সময় থাকে মাত্র 50 মিনিট, যেটা খুবই কম। তো এই জন্য প্রথম অপশনে বা দ্বিতীয় অপশনে উত্তর পেয়ে গেলে বাকি অপশন পড়বেন না। আমরা এখানে সবগুলো অপশনই পড়ার চেষ্টা করব, যেহেতু আমরা বুঝে বুঝে এখন শেখার চেষ্টা করতেছি। আমাদের 1 নাম্বার উত্তর হয়ে গেছে। 2 নাম্বারে কী লেখা আছে দেখেন স্যাংইরুন মানে জন্ম তারিখ, এখানে লেখা আছে 5 মাসের 10 তারিখ। তো এটা হবে না। আমরা নিচে দেখছিলাম যে 5 মাসের 10 তারিখ একটা তারিখ আছে, ওইটা হচ্ছে ইস্যুর তারিখ মানে কার্ডটা যেই দিন ইস্যু করা হয়েছে বা যেই দিন তারে দেওয়া হয়েছে, তো এটা হবে না। 3 নাম্বার অপশন লেখা আছে দেখেন 7 মাসে ওয়েগুগিন ধুংনুক জুঙুল মানে বিদেশিদের নিবন্ধন কার্ড ভাদা সুমনিদা পেয়েছে 7 মাসে। 7 মাসে মানে জুলাই মাসে। সে কি 7 মাসে কার্ডটা পেয়েছে? না, আমরা এখানে দেখলাম যে সে 5 মাসে কার্ডটা পেয়েছে। হ্যাঁ, আমরা সাধারণত আগে তারিখ লিখি, তারপর মাস লিখি, তারপর বছর লিখি। আর কোরিয়ানরা জাপানিজরা এটার উল্টো লেখে, আগে বছর তারপর মাস তারপর তারিখ। মানে আমরা ছোট থেকে বড় লিখি আর তারা বড় থেকে ছোট লেখে। তো যাই হোক, আমরা এখানে দেখলাম যে 5 মাসে পাইছে, 7 মাসে পায় নাই।
3 নম্বরে ভুল। আর 4 নম্বরে লেখা আছে দেখেন, সল সুরিবগুক মানে সিউল ইমিগ্রেশনে ওয়েগুগিন সং এসা মানে দপ্তর প্রদানের ইরামনিদা কাজ করে। এই লোকটা সে সিউল ইমিগ্রেশনে দপ্তর প্রদানের কাজ করে না, এটা করে না, এটাও ভুল। আমরা দেখছি যে সে অপেশাদার কাজ করে। এই ছিল আমাদের 4 নম্বরের সমাধান। শুরুতে যখন আপনি করা শুরু করবেন এই প্রশ্নগুলো আপনার কাছে একটু কঠিন মনে হবে, হ্যাঁ, কিন্তু ধীরে ধীরে যখন শব্দ অর্থগুলো আপনার আয়ত্তে চলে আসবে তখন আপনি ইজিলি এইগুলো করতে পারবেন। সুতরাং হতাশ হবেন না, আগে শব্দার্থ ভালোভাবে আয়ত্ত করবেন, তারপর প্রশ্ন সমাধান ধরবেন, দেখবেন আপনি এমনিতেই পারতেছেন। আর সবাই ধীরে ধীরে পারে, এইটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। আমরা চলে যাচ্ছি 5 নম্বরে। 5 নম্বর প্রশ্নে একটা প্যাসেজ দেওয়া আছে। আপনার পরীক্ষায় প্যাসেজ আসবে 2টা থেকে শুরু করে 5-7টাও অনেক সময় চলে আসে। তো প্যাসেজ হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি প্যাসেজ এবং শূন্যস্থান এই 2টা জিনিস ভালো বোঝেন, ভালো ধরতে পারেন, তাহলে আপনার পরীক্ষা আপনি ইজিলি ভালো ফলাফল করতে পারবেন। আর এই প্যাসেজগুলো পারার জন্য আপনার কিন্তু তথ্য সংস্কৃতি খুব ভালোভাবে পারতে হবে। এই যে তথ্যটা আমি পড়াইলাম, এই তথ্য সংস্কৃতি থেকে এখানে এই প্যাসেজটা দেওয়া হয়েছে। যদি তথ্য সংস্কৃতি ভালোভাবে পড়েন আপনি ইজিলি ধরতে পারবেন। আরেকটা বিষয় এখানে খেয়াল করেন, মাত্র 3 লাইনের একটা প্যাসেজ আছে। পরীক্ষায় এটা 5 লাইন, 7 লাইন, 8 লাইনের প্যাসেজও আসতে পারে। তখন যেহেতু সময় শর্ট, এগুলো সমাধান করার নিয়ম হচ্ছে আমরা এই পুরো প্যাসেজ পড়ব না। পুরো প্যাসেজ পরীক্ষার সময় পড়লে তখন আমরা সময়ে কাভার করতে পারবো না। আমরা কি করব, অপশন পড়ে অপশন ধরে ধরে প্যাসেজে গিয়ে মিলাবো। এতে করে আমাদের সময় বেঁচে যাবে এবং আমরা সহজেই উত্তর পাবো। এইটাও প্র্যাকটিসের বিষয়। আপনি প্র্যাকটিস যত বেশি করবেন তত তাড়াতাড়ি ধরতে পারবেন। আমি আপনাদের একটু অপশন ধরে ধরে মিলানোটা দেখাই। চলেন আমরা 1 নাম্বার অপশনটা আগে একটু পড়ার চেষ্টা করি। হ্যাঁ, লেখা আছে দেখেন, সিনান কাছের, আমি এখানে একটু অনুবাদ লিখি আপনাদের বুঝতে সুবিধা হবে। কাছের সিনগুয়ে গেনুন বন্দুকে, কাছের বন্দুকে হরিরুল মানে হচ্ছে কোমর, কাছের বন্দুকে কোমর খুব ফিয়া বাঁকা করে, কোমর বাঁকা করে ইনসা হেয়া হামনিদা সালাম করতে হবে, সালাম করতে হবে। তো কাছের বন্ধুকে কোমর বাঁকা করে সালাম করতে হবে। এখন আমরা কি করব জানেন, এই যে কোমর বাঁকা করে সালাম করতে হবে, এই কোমর বাঁকা করা কথাটা কোথায় লেখা আছে সেইটা আমরা চোখের দেখায় প্যাসেজ থেকে খোঁজার চেষ্টা করব। আমরা যদি পুরো প্যাসেজ পড়ি তাহলে আমাদের সময়ের সাথে আমরা পারবো না। তাহলে কোমর বাঁকা করে সালাম করতে হয়, এটা কোথায় আছে চলেন আমরা একটু চোখের দেখায় খুঁজি। এই যে দেখেন এখানে আছে, কোমর বাঁকা করে সালাম করতে হয় প্রথম লাইনের শেষের দিকে। এখন কোমর বাঁকা করে কারে সালাম করে, আগে লেখা আছে, ওই লাইনের আগে লেখা আছে দেখেন, জাসিন বোদা নিজের চেয়ে নাইগা মানগনা বয়স বেশি বা ঝেউইগা নফুন পদবিতে উঁচু সারা মেঘে মানুষকে সালাম করার সময় কোমর বাঁকা করতে হবে। আমাদের এখানে লেখা আছে বন্ধুকে কোমর বাঁকা করে সালাম করতে হবে, আর আমরা প্যাসেজে পেলাম যে বয়স বেশি বা পদবিতে উঁচু এমন মানুষকে কোমর বাঁকা করে সালাম করতে হবে। তাহলে এটা হচ্ছে ভুল। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অপশনে। অপশনটা একটু পড়ি দেখেন, খং জগিন অর্থ হচ্ছে ফরমাল, সাংহোয়াং এস পরিস্থিতিতে, পরিস্থিতিতে ইনসা হালতে সালাম করার সময়, সালাম করার সময় ঝুড়ো সাধারণত, সাধারণত সোনুল, সোনুল হচ্ছে হাত, হাত হুন্দিমনিদা মানে হচ্ছে নাড়ায়, হুন্দুমনিদা নাড়ায়। ফর্মাল পরিস্থিতিতে সালাম করার সময় হাত নাড়ায় না, নাড়ায় না। আমরা কিন্তু এটা পড়ছি প্যাসেজে। ফর্মাল পরিস্থিতিতে সালাম করার সময় তাহলে কি করে, চলেন ওই ফর্মাল পরিস্থিতিটা কোথায় আছে সেইটা একটু চোখের দেখায় আমরা খোঁজার চেষ্টা করি। হ্যাঁ, মানে আপনার কিওয়ার্ড ধরতে পারতে হবে। যেমন উপরেরটার কিওয়ার্ড ছিল কোমর বাঁকা করা, এই অপশনে কিওয়ার্ড হচ্ছে ফর্মাল পরিস্থিতি। এই কিওয়ার্ডগুলো ধরার জন্য আপনার এই প্রশ্নগুলো বেশি বেশি সমাধান করতে হবে। এখানে কোনো জাদু মন্ত্র নাই। হ্যাঁ, আপনি যত বেশি সমাধান করবেন আপনার আইকিউ তত বাড়বে, আপনি বুঝতে পারবেন কোন ওয়ার্ডটা ধরলে
কোন বাক্যে গেলে এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। যাই হোক, দেখেন ফর্মাল পরিস্থিতিতে সালাম করার সময় সাধারণত হাত নাড়ায়। চলেন তো আমরা একটু চোখের দেখায় ফর্মাল পরিস্থিতি কোথায় আছে সেইটা একটু খুঁজিয়ে দেখার চেষ্টা করি। ফর্মাল পরিস্থিতি এই যে দেখেন এখানে আছে ফর্মাল পরিস্থিতি, এই 2 নম্বর লাইনের শেষে। ফর্মাল পরিস্থিতিতে ঝুরো সাধারণত আকসুরুল হামিয় হ্যান্ডশেক করে। তাহলে আমরা দেখলাম ফর্মাল পরিস্থিতিতে কি করে, হ্যান্ডশেক করে, আর এখানে আছে ফর্মাল পরিস্থিতিতে হাত নাড়ায়। তার মানে এইটাও মিলল না, আমাদের 2 নম্বর অপশনও ভুল। চলে যাচ্ছি আমরা 3 নম্বর অপশনে। দেখেন ঝাসিন বোদা নিজের চেয়ে নাইগা মানুন অর্থ হচ্ছে বয়স বেশি, সারাম গোয়ানুন মানুষকে আকসুরুল মানে হ্যান্ডশেক হাজি আনসুমনিদা করে না। নিজের চেয়ে বয়স বেশি মানুষকে হ্যান্ডশেক করে না। তাহলে নিজের চেয়ে বয়স বেশি হলে কি হ্যান্ডশেক করে না? হ্যান্ডশেক করে। এটাও কিন্তু আমরা যখন প্যাসেজ পড়ছি মানে তথ্য সংস্কৃতি পড়ছি তখন আমরা দেখে আসছিলাম। যাই হোক, তাহলে এখানে বাক্যে বলছে নিজের চেয়ে বয়স বেশি হলে হ্যান্ডশেক করে না। চলেন তো দেখি তো নিজের চেয়ে বয়স বেশি হলে হ্যান্ডশেক করে কিনা সেইটা একটু এখানে খোঁজার চেষ্টা করি। আমরা তাহলে বাক্যে খুঁজবো যে নিজের চেয়ে বয়স বেশি হলে কি করে, নিজের চেয়ে বয়স বেশি হলে কি করে সেইটা একটু আমরা খোঁজার চেষ্টা করি। চলেন আমরা চোখের দেখায় প্যাসেজে একটু চোখ ভুলাই। যে নিজের চেয়ে বয়স বেশি, এই যেখানে লেখা আছে প্রথম বাক্যে নিজের চেয়ে বয়স বেশি বা পদবিতে উঁচু মানুষকে সালাম করার সময় কোমর বাঁকা করে, কিন্তু আমাদের ওখানে বলছে হ্যান্ডশেক করে না। তো হ্যান্ডশেক নিয়ে এখানে কিছু লেখা নাই, আমরা পরের বাক্যে চলে যাই। দেখেন পরের বাক্যে লেখা আছে নিজের চেয়ে বয়স কম হলে, তাহলে এখানে থাকবে না। এরপর লেখা আছে ফর্মাল পরিস্থিতিতে হ্যান্ডশেক করে। শেষে লেখা আছে দেখেন জাসিন বোদা নিজের চেয়ে বয়স বেশি বা পদবিতে উঁচু মানুষ হলে ওয়েন সনুরো বাম হাত দিয়ে অরুণ ফাল ডান বাহু ভাতসিগো স্পর্শ করে আকসু হেইয়া হামনিদা হ্যান্ডশেক করতে হবে। আমরা কিন্তু পেয়ে গেছি, এখানে লেখা আছে নিজের চেয়ে বয়স বেশি হলে বাম হাত দিয়ে ডান বাহু স্পর্শ করে এই যে হ্যান্ডশেক করতে হবে। তার মানে আমরা বুঝলাম যে নিজের চেয়ে বয়স বেশি হলে তার সাথে হ্যান্ডশেক করা যায়। আর আমাদের 3 নম্বর অপশনে বলছে যে বয়স বেশি হলে হ্যান্ডশেক করে না, তার মানে 3 নম্বর অপশনটা ভুল। এখন দেখেন 1, 2, 3 আমরা দেখলাম এই 3টা অপশনে কোনোটাই উত্তর মিলে নাই। যেহেতু মিলে নাই 4 নাম্বার কিন্তু এমনিতেই উত্তর হবে। তারপরও আমরা একটু বুঝে সমাধান করার চেষ্টা করব। 4 নম্বরে লেখা আছে জিউইগা নফুন পদবিতে উঁচু সারাম গোয়া মানুষকে আকসরুল হালতে হ্যান্ডশেক করার সময় ওয়েন সনুরো বাম হাত দিয়ে অরুণ ফাল বাম হাত দিয়ে ডান বাহু ভাতসুমনিদা ধরে বা স্পর্শ করে। পদবিতে উঁচু মানুষকে হ্যান্ডশেক করার সময় বাম হাত দিয়ে ডান বাহু ধরে। আমরা আমাদের তথ্য সংস্কৃতিতে পড়েছি যে বাম হাত দিয়ে ডান বাহু ধরে বা ডান হাত ধরে। যাই হোক, এটা একটু আগেও আমরা দেখলাম, এই যেখানেই লেখা আছে দেখেন যে বয়স বেশি বা পদবিতে উঁচু হলে বাম হাত দিয়ে ডান বাহু ধরে হ্যান্ডশেক করে। তো আমাদের 4 নাম্বারটা মিলে গেছে, এই প্রশ্নের উত্তর হবে 4 নাম্বার। এই হচ্ছে আমাদের 5 নাম্বার প্যাসেজের উত্তর। আপনাদের কাছে শুরুতে একটু কঠিন মনে হতে পারে, বাট আমি বারবার বলি আপনি প্রচুর প্র্যাকটিস করবেন। যেমন এই প্রশ্নটা আমি করাইয়ে দিলাম, এরপর আপনি বই খুলে একা একা করার চেষ্টা করবেন। যদি দেখেন যে না পারতেছেন না, তখন আমার ভিডিও দেখে আপনি বোঝার চেষ্টা করতে পারেন। আপনি বোঝার পরে ওইটা আবার কয়েকদিন পর করবেন, অন্যথায় কিন্তু আপনি ভুলে যাবেন যে এগুলো কিভাবে করছিলেন। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই প্রশ্নগুলো সমাধান করার জন্য আপনার ফ্লুয়েন্সি নিয়ে পড়তে পারতে হবে। ফ্লুয়েন্সি আসার ব্যাপারটাও হচ্ছে পড়ার উপরে ডিপেন্ড করে। যত বেশি পড়বেন আটকে যাবেন, আবার পড়বেন, পড়তে পড়তে দেখবেন ফ্লুয়েন্সি চলে আসছে। ফ্লুয়েন্সি না আসলে কিন্তু হবে না। আমরা এখন চলে যাব আমাদের লিসেনিং প্রশ্নে। আমরা এখন আপনাদের টেক্সট বুকের 59 নাম্বার পেজে আসি। আমরা প্রথম অধ্যায়ের লিসেনিং প্রশ্নগুলো বুঝে বুঝে সমাধান করার চেষ্টা করব।
এখানে লেখা আছে দেখেন থুতকি। থুতকি মানে হচ্ছে লিসেনিং, এবং এই লিসেনিংটার নাম্বার হচ্ছে 32। এই বইয়ের সাথে যে অডিও ফাইল আছে সেই ফাইলের ভিতরে এই অডিওটা পেয়ে যাবেন, অথবা প্লে স্টোরে বিভিন্ন অ্যাপস পাওয়া যায়, সেই অ্যাপসের ভিতরেও এই অডিওগুলো আছে। তারপরেও কারো প্রয়োজন হলে কমেন্ট করেন, আমি গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা নিতে পারবেন। তো যাই হোক, দেখেন আমি এই 32 নম্বর অডিওটা এখন প্লে করব এবং আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কি বলে। চলেন তাহলে আমরা অডিওটা শুনি। 1번, ইলবন, ইলবন মানে হচ্ছে 1 নাম্বার। এই যে এটা হচ্ছে 1 নাম্বার, হ্যাঁ। ইল মানে হচ্ছে 1, আর এই যে বন, বন মানে হচ্ছে নাম্বার। ইলবন মানে 1 নাম্বার। 다음을 듣고 빈칸에 알맞은 것을 고르십시오. এই হেডিংটা বলছে দেখেন, ধাওমূল পরবর্তীটা, পরবর্তীটা থুতকো শুনে, পরবর্তীটা শুনে, ভিনখানে শূন্যস্থানে, পরবর্তীটা শুনে শূন্যস্থানে, আলমাজুন সঠিক, খসুল বিষয়, শূন্যস্থানের সঠিক বিষয় খরুশিপসীয় বাছাই করুন, বাছাই করুন। পরবর্তীটা শুনে শূন্যস্থানে সঠিক বিষয়টা বাছাই করুন। এখানে ব্যাপারটা হচ্ছে দেখেন, একটা শব্দের অর্ধেক দেওয়া আছে, শেষের অর্ধেক দেওয়া আছে, শুরুর অর্ধেক দেওয়া নেই। তো এখানে অর্ধেক দেওয়া আছে, বাট লিসেনিংয়ে পুরো শব্দটা বলবে। তো পুরো শব্দটা শুনে আপনি মিলাবেন এখানে কোন অর্ধেক বসবে। এই যেখানে আছে থ্যা, এখানে কি থ্যা বসবে, নাকি এখানে মি বসবে, নাকি এখানে সু বসবে, নাকি এখানে ঝ বসবে, কোনটা বসবে এটা অডিও শুনে আমরা মিলাবো। এটা খুবই সহজ, রিডিং পড়তে পারলেই পারা যায় আর কি, হ্যাঁ। চলেন আমরা শুনি। 태국, বলে ফেলছে থ্যাগুক। এই যে এটা হচ্ছে থ্যা, এখানে আছে গুক, থ্যাগুক। 1 নাম্বারটা অ্যাকচুয়ালি এখানে মিলবে, থ্যাগুক। এটাই উত্তর। থ্যাগুক মানে থাইল্যান্ড, অর্থ না জানলেও হবে। এই ছিল আমাদের 1 নাম্বার প্রশ্ন। আর পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন 2 বার করে বলবে, আপনি 2 বার করে শোনার সুযোগ পাবেন। এখানে তো আমি আপনাদের একবারই শোনাবো। যাই হোক, চলেন আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। দেখি এখানে কি লেখা আছে, হ্যাঁ। এই হেডিংটা আমরা এখন শুনবো, কেমন? এই হেডিংটা 2번부터 3번까지. এখানে বলছে দেখেন, ইবন বুদ্ধ সানবন কাজী, সামবন কাজী, ইবন, ইবন মানে হচ্ছে 2 নাম্বার, বুদ্ধ, বুদ্ধ মানে হচ্ছে থেকে, সামবন, সাম মানে 3, বন মানে নাম্বার, সামবন কাজী, কাজী মানে এই পর্যন্ত। তাহলে ইবন বুদ্ধ সামবন কাজী 2 থেকে 3 নাম্বার পর্যন্ত। 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. দামুল থুতকো, পরবর্তীটা শুনে, পরবর্তীটা শুনে, মুরুমে প্রশ্নের, পরবর্তীটা শুনে প্রশ্নের, আলমাজ সঠিক, ধেধাবুল উত্তর, প্রশ্নের সঠিক উত্তর খরুশিপসীয় বাছাই করুন, বাছাই করুন। পরবর্তীটা শুনে প্রশ্নের সঠিক উত্তর বাছাই করুন। এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এখানে ব্যাপার হচ্ছে দেখেন 4টা অপশন দেওয়া আছে, হ্যাঁ। আপনাকে একটা প্রশ্ন বলবে, ওই প্রশ্নের সাথে এই 4টা অপশনের কোনটা মিলে যায়, বা ওই প্রশ্নের উত্তরে এই 4টা অপশনের কোনটা বলা যায় সেটা বাছাই করতে হবে। প্রশ্নগুলো লিসেনিং সমাধান করার আগে আমরা অপশনগুলো একটু পড়ে নিব। আমি আপনাদের এখানে লিখে দিচ্ছি বোঝার সুবিধার্থে। 1 নম্বরে আছে নে হ্যাঁ হয়েসা ওয়ান ইমনিদা, মানে কোম্পানির কর্মচারী, হ্যাঁ কোম্পানির কর্মচারী। 2 নম্বরে হচ্ছে নে হ্যাঁ হয়েসা ওয়ানি ইসুমনিদা, কোম্পানির কর্মচারী আছে, কোম্পানির কর্মচারী আছে, ইসুমনিদা মানে আছে। আনিও না হয়েসা ওয়ান, কোম্পানির কর্মচারী মানসুমনিদা বেশি, না কোম্পানির কর্মচারী, কোম্পানির কর্মচারী বেশি। 4 নাম্বার আনিও না হয়েসা ওয়ানি, কোম্পানির কর্মচারী, না কোম্পানির কর্মচারী জসমনিদা, ঝ মানে ভালো। আমরা অপশন পড়ে নিছি দেখেন, 1 নম্বরে হ্যাঁ কোম্পানির কর্মচারী, 2 নম্বরে হ্যাঁ কোম্পানির কর্মচারী আছে, 3 নম্বরে না কোম্পানির কর্মচারী বেশি, আর 4 নম্বরে না কোম্পানির কর্মচারী ভালো। চলেন এবার প্রশ্ন শুনি।
2번. 회사원입니까? প্রশ্ন করে ফেলছে হয়েসা ওয়ান ইমনিক্কা, এটার অর্থ কোম্পানির কর্মচারী কি? হয়েসা ওয়ান ইমনিক্কা, কোম্পানির কর্মচারী কি? কোম্পানির কর্মচারী কি? মানে সহজে বললে আপনি কি কোম্পানির কর্মচারী, প্রশ্ন করছে আপনি কি কোম্পানির কর্মচারী। এখন দেখেন তো এটার সাথে কোন উত্তরটা যায়? 1. এক, 네, 회사원입니다. হ্যাঁ কোম্পানির কর্মচারী। প্রশ্ন করছিল আপনি কি কোম্পানির কর্মচারী বা কোম্পানির কর্মচারী কি, উত্তরে বলা যায় হ্যাঁ কোম্পানির কর্মচারী। এক নাম্বারই উত্তর। হ্যাঁ, আমরা উত্তর পেয়ে গেছি। তারপরও বাকিগুলো একটু শুনি। 2. 네, 회사원이 있습니다. নে হয়েছে ওয়ানি ইসমনিদা, হ্যাঁ কোম্পানির কর্মচারী আছে, হয় না। জিজ্ঞেস করছে আপনি কি কোম্পানির কর্মচারী, এটার উত্তরে বলা যায় না কোম্পানির কর্মচারী আছে। 3. 아니요, 회사원이 많습니다. সাম্মানি তিন, আনিও না হয়েছে ওয়ানি মানসুমনিদা, না কর্মচারী বেশি, কোম্পানির কর্মচারী বেশি, হবে না। প্রশ্ন ছিল আপনি কি কোম্পানির কর্মচারী, এটার উত্তরে বলা যায় না যে কোম্পানির কর্মচারী বেশি, হয় না। 4. 아니요, 회사원이 좋습니다. 4 নম্বরে আছে না কোম্পানির কর্মচারী ভালো। জিজ্ঞেস করছে আপনি কি কোম্পানির কর্মচারী, ওইটার উত্তরে তো আর কেউ বলবে না যে কোম্পানির কর্মচারী ভালো। এই আশা করি বুঝতে পারছেন। প্রশ্ন কোম্পানির কর্মচারী কি বা আপনি কি কোম্পানির কর্মচারী, এটার সাথে 1 নাম্বার মিলে যায় হ্যাঁ কোম্পানির কর্মচারী। আপনারা লিসেনিং প্রশ্ন সমাধান করার আগে, লিসেনিং শোনার আগে অবশ্যই পড়ে নেবেন, প্রশ্ন পড়ে নেবেন, অপশনও পড়ে নেবেন, তাহলে ভালো ধরতে পারবেন। একইভাবে আমরা 3 নাম্বার প্রশ্নটা সমাধান করব। আসেন একটু অনুবাদ করি। 1 নম্বরে আছে নামজা এমনিদা, নামজা মানে হচ্ছে পুরুষ। 2 নম্বরে আছে খিসুলজা, খিসুলজা এমনিদা, খিসুলজা মানে হচ্ছে টেকনিশিয়ান, টেকনিশিয়ান। 4 নম্বর হচ্ছে সরুন সাল, সরুন মানে 30, সাল মানে বছর, সরুন সার এমনিদা 30 বছর। আর 4 নম্বরে আছে নেপাল, সারাম এমনিদা নেপালের মানুষ, নেপাল মানে নেপাল, সারাম মানে মানুষ, নেপালের মানুষ। আমরা অপশনগুলো একটু পড়ে নিছি, এরপর আমরা প্রশ্ন শুনবো, তাহলে সহজে ধরতে পারবো। চলেন শুনি। 3번. সাম্বান মানে 3 নাম্বার। হ্যাঁ, 어느 나라 사람입니까? প্রশ্নটা বলে ফেলছে। অনু নারা সারাম এমনিকা, অর্থ হচ্ছে কোন দেশের মানুষ। অনু নারা সারাম এমনিকা, কোন দেশের মানুষ। আপনি কোন দেশের মানুষ, কোন দেশের মানুষ, এটার উত্তরে কি বলা যায়? 1. এক, 남자입니다. 1 নম্বরে আছে পুরুষ, কোন দেশের মানুষ, এটার উত্তরে কেউ বলবে না পুরুষ। 2. 2, 기술자입니다. টেকনিশিয়ান, কোন দেশের মানুষ, উত্তরে কিন্তু হয় না টেকনিশিয়ান। 3. 30살입니다. 30 বছর, এটাও বলা যায় না। কোন, আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে কোন দেশের মানুষ, আপনি কি বলবেন যে 30 বছর? না, বলবেন না। 4. 네팔 사람입니다. এইটা উত্তর। নেপাল সারাম এমনিদা, নেপালের মানুষ। কোন দেশের মানুষ? নেপালের মানুষ, হয়ে গেছে। আর এই যে বলছে অনু নারাম সারাম এমনিকা, কোন দেশের মানুষ, আপনি যদি এই প্রশ্নটা শুনে বুঝতে না পারেন, এই প্রশ্নটা কিন্তু নিচে দেওয়া আছে, এই যে দেখেন এখানে কি জীবন, এই যে দেওয়া আছে দেখেন, এগুলোর স্ক্রিপ্ট বলা যায়, মানে লিসেনিংয়ে যেটা বলছে সেটা আবার এখানে লেখা আছে। দেখেন আমরা 2 নম্বর প্রশ্নে পাইছিলাম হয়েসা ওয়ান এমনিকা লেখা আছে, 3 নম্বরে লেখা আছে অনু নারা সারাম এমনিকা, কোন দেশের মানুষ। তো আপনি যদি শুনে না বুঝতে পারেন তাহলে এই স্ক্রিপ্ট থেকে হেল্প নিয়ে বুঝবেন, বাট আগেই স্ক্রিপ্ট দেখবেন না। স্ক্রিপ্টটা দেওয়া হয়েছে, বাসায় যখন আপনারা একা একা করবেন তখন প্রশ্নগুলো যদি ধরতে না পারেন এই স্ক্রিপ্ট দেখে আপনি বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, আর পরীক্ষায় কিন্তু স্ক্রিপ্ট দেওয়া থাকবে না, কেমন? তো যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের 4 থেকে 5 নাম্বার। চলেন একটু শোনার চেষ্টা করি 4 থেকে 5 কি বলে। 4번부터 5번까지. 4번 বুদ্ধ 5번 কাজী। 4번 মানে হচ্ছে 4 নাম্বার। হ্যাঁ, আর বুদ্ধ, বুদ্ধ মানে হচ্ছে থেকে, 5번 কাজী, 5번 মানে হচ্ছে 5 নাম্বার, আর কাজী মানে হচ্ছে কাজী মানে পর্যন্ত। তাহলে 4 থেকে 5 নাম্বার পর্যন্ত, এই যে এটা। 두 사람은 무엇에 대해 말하고 있습니까? দুসারামুন মানে দুইজন মানুষ, দুইজন মানুষ,
মুয়াসে দেহে, মুয়াসে মানে কি, দেহে মানে সম্পর্কে, দুইজন মানুষ কি সম্পর্কে, মারাগো ইসমনিকা কথা বলতেছে, দুইজন মানুষ কি সম্পর্কে কথা বলতেছে। এখন আসেন আগে আমরা একটু অপশনগুলো পড়ি, তাহলে আমাদের ধরতে সুবিধা হবে। এক নম্বরে আছে ইরুম, ইরুম মানে নাম। দুই নম্বর আছে নাই, নাই মানে বয়স। তিন নম্বরে আছে খুকজাক, খুকজাক মানে জাতীয়তা, জাতীয়তা। চার নম্বরে আছে দেখেন সংবিয়ল, সংবিয়ল মানে হচ্ছে জেন্ডার, হ্যাঁ। মানে আপনি ছেলে না মেয়ে সেইটা জেন্ডার বা বাংলায় লিঙ্গ বলা যায়। তো যাই হোক, দুইজন মানুষ কি সম্পর্কে কথা বলতেছে, হ্যাঁ। এখানে আমরা ওই হেডিংয়ে দেহে, দেহে মানে সম্পর্কে, কি সম্পর্কে কথা বলতেছে সেইটা দেখেই আমরা খুঁজবো যে কোন শব্দটার সাথে আমাদের ডায়লগের সম্পর্ক আছে। এখানে ছোট ছোট ডায়লগ থাকে, চলেন আমরা একটু শুনি। 4 নাম্বার, 4번, সাবন মানে 4 নাম্বার, খেয়াল করেন। 안녕하세요. 안녕하세요, হ্যালো। 저는 네팔 사람입니다. 저는 নেপাল 사람입니다 মানে আমি নেপালের মানুষ। 안녕하세요. হ্যালো। 저는 몽골 사람입니다. 저는 মঙ্গল 사람입니다 আমি মঙ্গোলিয়ার মানুষ। কথা কিন্তু বলে ফেলছে দেখেন। এখন এখানে কি সম্পর্কে তাহলে তারা দুইজনে কথা বলল? নাম সম্পর্কে, বয়স সম্পর্কে, জাতীয়তা সম্পর্কে, জেন্ডার সম্পর্কে। 3 নাম্বার উত্তর হবে জাতীয়তা। কে কোন দেশের মানুষ সেইটা বলছে, তার মানে এখানে জাতীয়তা সম্পর্কে আলোচনা করছে। 5 নাম্বার প্রশ্নটাও একই ফরম্যাটে আমরা সমাধান করব। আগে অপশনগুলো একটু পড়ি। দেখেন লেখা আছে খৈয়াং, খৈয়াং মানে হচ্ছে গ্রাম বা গ্রামের বাড়িও বলা যায়। ঝিগপ, ঝিগপ মানে হচ্ছে পেশা। ইরুম, ইরুম মানে হচ্ছে নাম। আর খুকজক মানে জাতীয়তা। চলেন তাহলে দেখি কি বলে। 5 নাম্বার কোশ্চেন, হ্যাঁ। আমরা 5 নাম্বারে চলে যাচ্ছি। 5번, 5 নাম্বার, 어부입니까? অবু ইমনিকা, অবু, অবু হচ্ছে জেলে। জেলে কি মানে আপনি কি জেলে, প্রশ্ন করছে। 아니요. না, 저는 농부입니다. আনিও না, ঝনন নংবু ইমনিদা আমি কৃষক, বলে ফেলছে না আমি জেলে না ভাই, আমি কৃষক। প্রথম ব্যক্তি বলছে আপনি কি জেলে, দ্বিতীয় ব্যক্তি বলছে না আমি কৃষক। তাহলে এখানে কি গ্রামের বাড়ি নিয়ে আলোচনা করছে? না। ঝিকপ, পেশা নিয়ে আলোচনা করছে? হ্যাঁ, এটাই উত্তর, পেশা নিয়ে আলোচনা করছে। আর এগুলো ওই যে স্ক্রিপ্টে লেখা আছে, এই যে দেখেন, অবু এমনিকা, উনি বলছে আনিও না ঝনন নংবু এমনিদা আমি হচ্ছি কৃষক। তো যাই হোক, এই ছিল আমাদের লিসেনিং প্রশ্ন সমাধান। আর এই যে রিডিং লিসেনিংয়ের প্রশ্ন সমাধানের শব্দগুলো আমাদের বইয়ের ভিতরে দেওয়া আছে। যেমন দেখেন, এই যে সর্বশেষ আমরা পড়লাম এই খহিয়াং, গ্রাম বা জন্মস্থান। তো যাই হোক, এখানে A to Z প্রত্যেকটা অধ্যায়ের সবগুলো শব্দ আমাদের ভোকাবুলারির বইয়ে দেওয়া আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা লিসন 2 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।